আজকে আমরা রেজিস্ট্যান্স সম্বন্ধে পড়বো। তার আগে আমরা দেখে নিই যে এই চ্যাপ্টারে আমরা কী কী পড়েছি। দেখো, প্রথমে পড়েছিলাম আই ইকুয়াল টু কিউ বাই টি, জে ইকুয়াল টু আই বাই এ। আবার পড়েছি 3 নম্বর জে ইকুয়াল টু এন ই ভিডি, আই ইকুয়াল টু এন ই এ ভিডি, ভিডি ইজ ইকুয়াল টু মিউ ই, J is equal to sigma E, sigma is equal to 1 by rho, V is equal to IR। আর 9 নম্বর পড়েছিলাম, দেখো R is equal to rho L by A। তাহলে আজকেই আর নিয়েই আমাদের কাজ কারবার। এর মধ্যে যদি একটাও তোমাদের মনে হয় যে বুঝতে পারছো না, তুমি আমার এই কারেন্ট ইলেকট্রিসিটির প্রিভিয়াস যে 3খানা ভিডিও আছে ওগুলো দেখো, ওর মধ্যেই পেয়ে যাবে। লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবারে আজকে তাহলে আমরা কি নিয়ে পড়বো? আজকে আমরা রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্টিভিটি নিয়ে পড়বো। তো প্রথমেই ফর্মুলা থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স অফ আ মেটেরিয়াল, ধরো এটা একটা যদি আমাদের কন্ডাক্টর হয়, এর লেন্থটা মনে করে নিচ্ছি এল, এর ক্রস সেকশনাল এরিয়াটা মনে করে নিচ্ছি এ, তাহলে রেজিস্ট্যান্স অফ দ্য মেটেরিয়াল ইজ প্রপোর্শনাল টু এল যখন কে ফিক্সড, যখন এরিয়া ফিক্সড। আবার প্রপোর্শনাল টু 1 বাই এ যখন এল ফিক্সড। আচ্ছা, এটা আমরা বুঝবো কী করে? এটা আমরা আগে দেখেছি, এখান থেকে দেখেছি যে এই ফর্মুলাটাই হয়, কিন্তু এটা আমরা বুঝবো কী করে? দেখো, তুমি একটা খুব কমন এক্সাম্পল ভাবো তোমাদের স্কুল ছুটি হয়েছে, তোমরা বাড়ি আসবে। এবারে যার বাড়ি যত দূরে, তার বাড়ি যেতে তত বেশি কষ্ট হবে। তার মানে যার লেন্থ যত বেশি, তার রেজিস্ট্যান্স তত বেশি হবে। আর যদি আমরা মেটেরিয়ালের ক্ষেত্রে ভাবি, একজন যত বেশি পাথ যেতে হবে একটা ইলেকট্রনকে, তার কলিশন প্রবাবিলিটি তত বেশি, তাকে আয়নগুলো তত বেশি বাধা দিতে পারবে। সো আরটা এল যত বেশি হবে তত বেশি হবে। আর এরিয়ার সঙ্গে ইনভার্স কেন? দেখো, ধরো স্কুলের গেটটা একদিন পুরো গেটটা খুলেছে, একদিন হাফ গেটটা খুলেছে, কোনটা দিয়ে স্টুডেন্টদের বেরোতে বেশি অসুবিধা হবে? হাফ গেট খোলা থাকলে বেরোতে বেশি অসুবিধা হবে। তার মানে এরিয়া যত ছোট হবে তত বেশি প্রবলেম হচ্ছে যেতে, তার মানে তত রেজিস্ট্যান্স বেশি। তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রেও এটা যত বড় হয়ে যাবে তত একসঙ্গে বেশি ইলেকট্রন ড্রিফট হতে পারবে, বা আমরা বলতে পারি তত কলিশন প্রবাবিলিটিটা কমবে আয়নের সাথে। তাহলে এরিয়া যত বড় হবে রেজিস্ট্যান্স তত কমবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সো আর প্রপোর্শনাল টু এল বাই এ অ্যান্ড প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হিসাবে যেটাকে আমরা আনলাম সেটাকে আমরা বললাম রো ইন্টু এল বাই এ। তাহলে এই রোটা আবার কার উপরে ডিপেন্ড করে আমরা বলেছি? রোটা আমরা বলে দিয়েছি আগের দিনই যে শুধুমাত্র টেম্পারেচারের উপরে আর কন্ডাক্টরের উপরে ডিপেন্ড করে। তাহলে এগুলো আমি আর লিখলাম না, এগুলো সব আমি বলে দিয়েছি। তাহলে এরকমভাবে একটা অ্যাপ্রোচ করে আমরা আরটা বার করতে পারি। আচ্ছা, এই যে রেজিস্ট্যান্স আমরা বললাম, তো আমরা মার্কেটে ডিজায়ার্ড ভ্যালু রেজিস্ট্যান্স যদি তৈরি করতে কিনতে চাই, তাহলে দেখবো আমরা যে কিছু কিছু পার্টিকুলার ভ্যালু রেজিস্ট্যান্স মার্কেটে কিনতে পাওয়া যায়। বা আমরা এরকমও ভাবতে পারি যে এই যে রেজিস্ট্যান্স, ডিজায়ার্ড ভ্যালুর যদি রেজিস্ট্যান্স আমরা তৈরি করতে পারি, সেইগুলোকে বলে রেজিস্টার। তাহলে রেজিস্টার কাদেরকে বলে? রেজিস্ট্যান্স অফ সাম desired value can be manufactured and these are called registers. রেজিস্টার্সের সিম্বল সার্কিটে কীরকম হয়? সার্কিটে যদি আমরা রেজিস্টার রাখতে চাই তাহলে এরকমভাবে সিম্বল হয়। এবারে আমরা মার্কেটে যে রেজিস্ট্যান্সগুলো কিনতে পাই, ওইগুলো একটা ডিজায়ার্ড ভ্যালু ওরা তৈরি করে রাখে। ধরো আমি গিয়ে বললাম 10 ওহমের রেজিস্ট্যান্স দিন, কি 50 ওহমের রেজিস্ট্যান্স দিন। তাহলে এরকম কিছু কিছু পার্টিকুলার ভ্যালু রেজিস্ট্যান্স ওরা তৈরি করে রাখে। এবং সেগুলো কিভাবে তৈরি করা হয়? সেগুলো মেইনলি কার্বনের সঙ্গে আরও কিছু বাইন্ডিং এজেন্ট মিশিয়ে একটা সিলিন্ড্রিক্যাল একটা কাভারের মধ্যে মোল্ড করে তৈরি করা হয়, এবং আমরা মার্কেটে এগুলো কিনতে পাই। এইবারে দেখো যে মার্কেটে যদি আমরা একটা সিলিন্ড্রিক্যাল রেজিস্ট্যান্স কিনি, তাহলে
আমরা চোখে দেখে বুঝবো কি করে? এক তো মেজার করে আমরা বুঝতে পারি কত রেজিস্ট্যান্স আছে, তার জন্য মাল্টিমিটার হয়, মাল্টিমিটারের রেজিস্ট্যান্স মেজার করার মিটার আছে, সেটা দিয়ে আমরা মেজার করতে পারি। কিন্তু আমরা সবসময় অত টাইম পাবো না। সো আমাদের চোখে দেখে মেজার করবার জন্য যারা ম্যানুফ্যাকচারার তারা একটা কালার কোড করে রেখেছে, সেটাকে বলে কালার কোড ফর রেজিস্টার্স বা কালার কোড ফর কার্বন রেজিস্টার্স। তো চলো আমরা দেখে নিই যে কালার কোড ফর কার্বন রেজিস্টার্স কীরকম হয়। তাহলে এবারে আমরা দেখব কালার কোড ফর কার্বন রেজিস্টার্স। আচ্ছা দেখো, এটা হোয়াইট কালার, সেটা মনে রাখবে। আমি এখানে হোয়াইট দিয়ে হোয়াইট লিখলাম, তো লেখাটা যাচ্ছে না, আমি এখানে ওই জন্য ইরেবলে লিখে দিচ্ছি, এটা হচ্ছে হোয়াইট। তাহলে কতগুলো কালার লিখলাম দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কালার লিখেছি। কালারগুলোর কোডগুলো পরপর মনে রাখতে হবে। তো মনে রাখবার জন্য আমি একটা রাইমস বলে দিচ্ছি, এরকমভাবে বলে রাখলো, একটা লাইন বলে দিচ্ছি, সেটা মনে থাকলে তোমরা মনে রাখতে পারবে। সেটা হচ্ছে বি রয় অফ গ্রেট ব্রিটেন was a very good wrestler। তাহলে কীরকমভাবে মনে রাখলাম দেখো, প্রথমে হচ্ছে বি ফর ব্ল্যাক, বি ফর ব্রাউন, আর ফর রেড, বিবি, আর রয়ের আর ও ওয়াই, আর ফর রেড, ও ফর অরেঞ্জ, ওয়াই ফর ইয়েলো। অফের জন্য কিছু হবে না। গ্রেটের জি, জি ফর গ্রিন, ব্রিটেনের জন্য ব্লু, ওয়াজার জন্য হবে না। আবার ভেরির জন্য ভায়োলেট, গুডের জি এর জন্য হচ্ছে গ্রে, আর রেসলারের ডাব্লিউ এর জন্য হচ্ছে হোয়াইট। এই 10খানা কালার কোড এরকমভাবে আমাদের পরপর মনে রাখতে হবে। এবং এই প্রত্যেকটা কালারের জন্য আমরা একটা করে নাম্বার মানে ডেজিগনেট করে দেবো। কীরকম? ব্লু এর জন্য, এই ব্ল্যাকের জন্য যে নাম্বারটা ডেজিগনেট করবো সেটা হচ্ছে 0 1, এরকম পরপর 9, এরকমভাবে আমরা ডেজিগনেট করে দিলাম। এইবারে ধরো আমার কাছে একটা এইরকম রেজিস্টার আছে। রেজিস্টার কীরকম দেখতে হবে বললাম? সিলিন্ড্রিক্যাল দেখতে হবে বলেছিলাম। তাহলে এরকম একটা সিলিন্ড্রিক্যাল রেজিস্টার আছে, এইখানে একটা কালার আছে, তারপরে একটা কালার আছে, তারপরে আর একটা কালার আছে। ধরো আমাদের কালারটা আছে এইরকম, ধরো ইয়েলো, তারপরে আছে মনে করো ভায়োলেট, তারপরে আছে মনে করো রেড। ঠিক আছে, তাহলে তোমার কাছে একটা রেজিস্ট্যান্স ছিল যেটা দেখতে এরকম, প্রথমে ইয়েলো ছিল, তারপরে ছিল ভায়োলেট, তারপরে ছিল রেড। তো তুমি এইটা দেখে কীরকমভাবে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বুঝবে? দেখো ইয়েলোর ফলে কত কালার নাম্বার আছে সেটা দেখে নিতে হবে আমাদেরকে। ইয়েলো ওয়াই অ্যাসাইন করা আছে নাম্বার 4, তাহলে ওয়াইয়ের জায়গায় প্রথমে বসে দেবো 4, ফার্স্ট কালারের নাম্বারটা বসে গেল। তারপরে ভায়োলেটের জন্য কত অ্যাসাইন করা আছে দেখো 7, তারটাও তার পাশে বসে গেল, তাহলে 4 বসে গেল, ভায়োলেটের অ্যাসাইন নাম্বারটা 7 বসে গেল।
তারপরে যে রেডটা মানে লাস্ট যে কালারটা তার নাম্বারটা কিন্তু পাশে বসবে না, ইনটু দিয়ে 10⁻⁻, মাল্টিপ্লাইড 10⁻, রেডের যত নাম্বার অ্যাসাইন করা আছে, রেডের কত নাম্বার অ্যাসাইন করা আছে 2, তাহলে 10⁻²। এটা ক্যালকুলেট করো তাহলে 47 × 100, দ্যাট ইজ 4700 এত ওহম। তাহলে এটা হয়ে গেল এর রেজিস্ট্যান্স, বুঝতে পেরেছো? আচ্ছা, আর একটা ধরো রেজিস্ট্যান্স আছে এইরকম, তিনটেই কালার আছে। ধরো কালারটা আছে এরকম, ব্রাউন, ব্ল্যাক, আবার ধরো ব্রাউন আছে। তাহলে এখন যে কালারটা বলছি সেটা ধরো ব্রাউন, ব্ল্যাক, ব্রাউন। তাহলে ব্রাউনের জন্য কত কালার হবে, ব্রাউনের জন্য কত নাম্বার অ্যাসাইন করা আছে? দেখো, ব্রাউনের জন্য অ্যাসাইন করা আছে 1, ব্ল্যাকের জন্য অ্যাসাইন করা আছে 0, বসে গেল 1 0, এটা পাশাপাশি বসে গেল, ইনটু 10⁻, ব্রাউনের জন্য যে নাম্বারটা অ্যাসাইন করা আছে 1 সেটা পাওয়ারে বসে যাবে, ইজ ইকুয়াল টু তাহলে 10 × 10⁻1, তার মানে 100, 100 ওহম। তাহলে এটা হয়ে গেল আমার এই কালার কোডটার জন্য রেজিস্ট্যান্স। এইবারে তোমাদের মনে হতে পারে যে তুমি যদি এইটাকেই যদি এরকমভাবে ঘুরিয়ে ধরো, এটাকে যদি উল্টো করে ধরো, তাহলেই তো রেডটা বাঁদিকে চলে আসবে আর ইয়েলোটা রাইটে চলে আসবে। তখন তোমরা বুঝবে কি করে যে কোনটা স্টার্টিং কোনটা এন্ড? কারণ যদি এইটা আগে থাকতো আর এটা যদি শেষে থাকতো তাহলে হয়ে যেত, দেখো 4, তার মানে আগে চলে আসতো, এটা ফার্স্ট হয়ে যেত 4, 2 হয়ে যেত আগে, তারপরে থাকতো 4, 7, তারপরে হতো 10⁻4, তাই না? যদি আগে রেড থাকতো, মানে এটাকে উল্টে নিলে আগে রেড চলে আসবে, তার মানে রেডের জায়গায় 2, তারপরে ভায়োলেটের জায়গায় 7 × 10⁻4 হয়ে যেত, তাহলে তো ক্যালকুলেশন গন্ডগোল হয়ে যেত। তার জন্য ম্যানুফ্যাকচারাররা কোন দিক থেকে আমাদের ধরতে হবে সেটা বোঝার জন্য ওরা দুটো কালার দিয়ে অ্যাসাইন করে। কি কি কালার দিয়ে অ্যাসাইন করে? ধরো এইটা তোমার হচ্ছে রেজিস্ট্যান্স ড্রামটা, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের এইখানে দুটো কালার অ্যাসাইন করা থাকে, এইখানে একটা কালার অ্যাসাইন করা থাকে। এই কালারটা কি হয়? আইদার সিলভার অর গ্রে। তাহলে কি বললাম, এখানে কালারটা যেটা থাকে সেটা হচ্ছে আইদার সিলভার হয় অর গ্রে হয়, এরমভাবে অ্যাসাইন করা থাকে। এইবারে ধরো আমাদের ওই যদি যে ফার্স্ট যেটা ড্র করেছিলাম ওইটাই দেখো, প্রথমে ছিল ইয়েলো, তারপরে ছিল ভায়োলেট, তারপরে ছিল আমার রেড, ঠিক আছে? এবারে তুমি দেখতে পেলে সিলভার বা এই গ্রে কালারের যে কোটিংটা সেটা এই ধারে আছে। মনে রাখতে হবে সিলভার বা গ্রের যে কোটিংটা আছে ওটা হচ্ছে রেজিস্ট্যান্সের এন্ড টার্মিনাল, তাহলে এটা এন্ড টার্মিনাল, তাহলে এটা হচ্ছে স্টার্টিং টার্মিনাল। অ্যান্ড আই এম টেলিং ইট যে দিস ইজ অনলি ফর ক্যালকুলেশন, অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের স্টার্টিং টার্মিনাল এন্ড টার্মিনাল বলে কিছু হয় না। তুমি সার্কিটে এইটাকে লেফটে লাগাও এটাকে রাইটে লাগাও, বা এটাকে লেফটে লাগাও এটাকে রাইটে লাগাও, ব্যাপার কিন্তু একই। ব্যাটারি যেখানের সঙ্গেই লাগাও না কেন, এটা যেই টার্মিনালের সঙ্গেই লাগাও, এর কিন্তু সিগনিফিকেন্সটা একই, কিন্তু জাস্ট বোঝার জন্য আমাদের ক্যালকুলেশনটার জন্য এরকমভাবে ধরে নিতে হয়। তাহলে এন্ড টার্মিনাল কোনটা? যেদিকে সিলভার বা গ্রে কালারটা থাকে, এই সরি গ্রে নয়, ভুল বললাম, সিলভার বা গোল্ডেন, ভুল করে বলেছি, সিলভার বা গোল্ডেন কালারটা যেদিকে থাকে সেটা হচ্ছে এন্ড টার্মিনাল। তার মানে যদি এই পাশে আমাদের সিলভার বা গ্রেটা থাকতো তাহলে বুঝতাম এখান থেকে স্টার্টিং, এটা এন্ড, আর যেহেতু এইদিকে আছে সুতরাং বুঝতে পারছি এইটা স্টার্টিং, এটা আমাদের এন্ড। এরপরে কথা হচ্ছে এই সিলভার বা গোল্ডেন কালারটা দেওয়া হয়, তার কারণ তো বুঝলাম যে সে এন্ডটা বোঝানোর জন্য সিলভার বা গোল্ডেন কালারটা দেওয়া হয়। এরপরে তাহলে একটাই কালার দিতে পারতাম তো, সিলভার বা গোল্ডেন দেওয়া হয় কেন? সিলভার বা গোল্ডেন দেওয়ার কারণটা হচ্ছে সিলভার মিনস কম দামি রেজিস্ট্যান্স, 10% টলারেন্স। 10% টলারেন্স মানে সিলভার দেওয়া আছে মানে তোমাকে বুঝতে হবে তুমি 100 ওহম রেজিস্ট্যান্স কিনছো মানে সেটা 90 to 110 এর মধ্যে যে কোনো ভ্যালুর হতে পারে। মানে তুমি যদি ওর থেকে, মানে ধরো তুমি একটা 100 ওহমের রেজিস্ট্যান্স কিনেছো, রেজিস্টার কিনেছো, এবার তুমি মেজার করে দেখলে ওর রেজিস্ট্যান্স হচ্ছে 107 ওহম বা 93 ওহম, 94 ওহম, তুমি কনজিউমার ফোরামে কোনো রিপোর্ট করতে পারবে না, বিকজ এটা ইন্ডিকেট করে দিচ্ছে 10% টলারেন্স ফিজিবল, মানে এই 10% থাকতেই পারে। আর যদি এটাই গোল্ডেন কেনো
গোল্ডেন কালারের শেষ দিয়ে কেন, মানে এন্ড টার্মিনালটা যদি গোল্ডেন হয় তার ক্ষেত্রে সেটা হচ্ছে 5% টলারেন্স। এবার ধরো তুমি একটা 100 ওহমের রেজিস্ট্যান্স কিনলে, সেটা তার মানে 95 টু 105 ওহম পর্যন্ত ভ্যারি করতে পারে। এবার যদি তুমি দেখো 94 ওহম, তখন তুমি ওটাকে কনজিউমার ফোরামে বলতে পারো যে এটা আমাকে 100 ওহম বলে 5% টলারেন্স দিয়ে বিক্রি করেছিল, কিন্তু আমি দেখছি তার থেকে বেশি টলারেন্স আছে। সো এইটা জাস্ট বোঝাচ্ছে যে কত পার্সেন্ট টলারেন্স আছে, কতটা মানে অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং। ধরো তোমার 100 ওহম, পুরোপুরি 100 তো করতে পারে না, একটু একটু যে ম্যানুফ্যাকচারিং ডিফেক্টসটা থাকে সেটাকে বোঝানোর জন্য এই সিলভার কালার বা গোল্ডেন কালারটা দেওয়া হয়। এবং এখান থেকে আমরা কোনটা এন্ড টার্মিনাল, কোনটা স্টার্টিং টার্মিনাল ফর ক্যালকুলেশন, সেটা আমরা জানতে পারি। আশা করছি তাহলে কালার কোড দিয়ে কীভাবে রেজিস্ট্যান্সের ক্যালকুলেশনটা করতে হয় আর টলারেন্সের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, একটা জিনিস একটুখানি বলা হয়নি, সেটা হলো ধরো এরকম 4খানা কালার যদি থাকে আর তারপরে যদি এরকমভাবে সিলভার দেওয়া থাকে, তার মানে বুঝতে পারলাম এটা স্টার্টিং, এটা এন্ডিং। আর 4খানা কালার দেওয়া থাকলেও কোনো ব্যাপার না, 4টে 5টা যাই কালার দেওয়া থাক, মনে করতে হবে লাস্টের কালারটা শুধু পাওয়ারে বসবে, বাকি প্রত্যেকটা কালারের অ্যাসাইন নাম্বারগুলো পরপর বসে যাবে। যেমন এটার ক্ষেত্রে দেখো, ইয়েলোর জন্য আমার বসে গেল 4, তারপরে তোমার ভায়োলেটের জন্য বসে গেল 7, ব্ল্যাকের জন্য বসে গেল 0 ইন্টু 10 টু দি পাওয়ার, ব্রাউনের জন্য 1, তার মানে ইন্টু 10 টু দি পাওয়ার 1, তার মানে 4700 ওহম। এবারে দেখো এখানে সিলভার বা গোল্ডেন দেওয়া থাকলে তুমি অ্যান্সারটা লিখবে ঠিক এরকমভাবে, মানে টোটাল তোমার যে ফাইনাল অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 4700 প্লাস মাইনাস, এটা সিলভার ছিল তারপরে 10% এত ওহম। আর যদি এটা গোল্ডেন থাকতো তাহলে 4700 প্লাস মাইনাস 5% ওহম, এটা দিতে হতো আমাদের। এইটুকু বলার ছিল জাস্ট। এবারে আমরা দেখব টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেজিস্টিভিটি, মানে টেম্পারেচারের উপরে কীরকমভাবে ডিপেন্ড করে রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি, সেটা আমরা দেখব। দেখো অ্যাকচুয়ালি আমরা কি দেখেছি, আর ইকুয়াল টু রো এল বাই এ। এবার টেম্পারেচার বাড়লে রো চেঞ্জ হবে, আমরা জানি কী হবে, রোটা বাড়বে, কারণ টেম্পারেচার বাড়লে আয়নগুলো অনেক বেশি মুভ করবে, অনেক বেশি ভাইব্রেট করবে, তাহলে তারা ইলেকট্রনকে অনেক বেশি বাধা দেবে। সো রেজিস্ট্যান্সটা বাড়ে টেম্পারেচার বাড়লে, অ্যান্ড রোটাও বাড়ে, এটা আমরা জানি। এবারে একটা জিনিস দেখো, এল আর এ, তোমাদের একটা জিনিস মনে হতে পারে যে টেম্পারেচারের সঙ্গে আবার আমরা আগের বারে যখন ওই লিনিয়ার এক্সপানশন, এরিয়াল এক্সপানশন পড়েছিলাম, মানে টেম্পারেচার বাড়লে তো এল এ এগুলোও বাড়ে, অবশ্যই বাড়ে, কিন্তু সেই এল এবং এর বৃদ্ধিটা রো এর বৃদ্ধির থেকে অনেক কম, কারণ এর যে এক্সপানশন কোএফিসিয়েন্টটা ছিল, দ্যাট ওয়াজ টু স্মল দেন হোয়াট উই গেট ফ্রম রো। মানে রো এর জন্য যে এক্সপানশন কোএফিসিয়েন্ট, মানে ইনক্রিমেন্ট কোএফিসিয়েন্টটা হবে বা টেম্পারেচার কোএফিসিয়েন্টটা হবে, সেটা এল বা এ এর কোএফিসিয়েন্টের থেকে অনেক বেশি। সো আমরা এটাকে এখানে নেগলেক্ট করতে পারি, এল বাই এর যে কন্ট্রিবিউশনটা টেম্পারেচার চেঞ্জ হলে ওর যে এল বাই এ যে চেঞ্জ হয়, সেটাকে আমরা মোটামুটি নেগলেক্ট করতে পারি। তাহলে রেজিস্টিভিটির ওপরেও টেম্পারেচারের ওপরে রেজিস্টিভিটিটাও যেরকমভাবে ডিপেন্ড করে, ঠিক একইভাবে টেম্পারেচারের ওপরে কিন্তু রেজিস্ট্যান্সটাও এরকমভাবেই ডিপেন্ড করে। তাহলে কীরকমভাবে ডিপেন্ড করে দেখি, ফর্মুলাটা ডাইরেক্ট লিখছি, দেখো রো ইকুয়াল টু রো 0 1 প্লাস আলফা ডেল্টা টি। তাহলে রো 0 কি, রো 0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রেজিস্টিভিটি, আলফা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি। তাহলে আলফা যদি হয় পজিটিভ, তাহলে রো ইনক্রিজেস উইথ টেম্পারেচার। কাদের ক্ষেত্রে দেখা যায়, কন্ডাক্টরের ক্ষেত্রে দেখা যায়। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আলফার ভ্যালুটা হচ্ছে নেগেটিভ হয়, তাহলে রোটা হচ্ছে ডিক্রিজেস। কারণ আলফা যদি মাইনাস হয়, তার মানে তুমি দেখো 0 ডিগ্রিতে যা ছিল টেম্পারেচার বাড়লে মানে এটা তাহলে নেগেটিভের দিকে বাড়ছে, তো তার মানে 1 মাইনাস সামথিং, তার মানে রোটা আগের থেকে কমে যাচ্ছে, তাহলে রো ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। এটা হচ্ছে হয় ফর সেমিকন্ডাক্টর। আর আমরা তো জানি যে ইনসুলেটরের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের কোনো এখানে এভাবে ক্যালকুলেট করার আমার দরকারই নেই, কারণ ইনসুলেটরের ক্ষেত্রে কারেন্ট ফ্লোই করে না।
আচ্ছা, এবারে আমাদের অনেক সময় টেম্পারেচারের সঙ্গে রেজিস্টিভিটি ড্র করতে দেয়। যদি এটা কন্ডাক্টরের জন্য ড্র করতে হয় আমাদের, তাহলে আমাদের ড্র করতে হবে এইরকম, বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। কন্ডাক্টরের ক্ষেত্রে এটা হচ্ছে ফর কন্ডাক্টর, এদিকে টেম্পারেচার, এদিকে রেজিস্টিভিটি, মানে রো এর সঙ্গে টি, ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে টিটা ড্র করছি। হ্যাঁ, এটা রো, এই যদি হয় তাহলে এর ক্ষেত্রে কি হবে, টেম্পারেচার বাড়লে, এটা কার ক্ষেত্রে তাহলে টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি কার কমে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। সেমিকন্ডাক্টরটা দিয়ে যে এরকম রেজিস্ট্যান্স তৈরি করা হয় তার নাম হচ্ছে থার্মিস্টার। তাহলে অনেক সময় তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে কোন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে, তখন তোমাদেরকে বলতে হবে ফর থার্মিস্টার। হোয়াট টাইপ অফ রেজিস্টার? থার্মিস্টার টাইপ অফ রেজিস্টার। কি দিয়ে তৈরি? সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। আচ্ছা, আরেক ধরনের মেটেরিয়াল দেখা যায়, দ্যাট ইজ কল্ড সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে, সুপার কন্ডাক্টর কাকে বলে, একটা পার্টিকুলার টেম্পারেচারের পরে, এটা যদি সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা করি, তাহলে সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে দেখা যায় একটা পার্টিকুলার টেম্পারেচারের পরে রেজিস্টিভিটিটা জিরো হয়ে যাচ্ছে। এদিকে রো, এদিকে টি ড্র করেছি। তার আগে পর্যন্ত একদম যেই রকম কন্ডাক্টরের ক্ষেত্রে ছিল সেরকমই চলেছে, কিন্তু একটা পার্টিকুলার টেম্পারেচারে এসে হট করে তার রেজিস্টিভিটিটা জিরো হয়ে যাচ্ছে। যেমন তাহলে সুপার কন্ডাক্টর, এই টেম্পারেচারটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে সুপার কন্ডাক্টর কি? সুপার কন্ডাক্টর হচ্ছে একটা পার্টিকুলার টেম্পারেচার রেজিস্ট্যান্স বিকামস জিরো। তাহলে যেই মেটেরিয়ালগুলোর ক্ষেত্রে এটা হবে তাকে আমরা সুপার কন্ডাক্টর বলবো। তাহলে সুপার কন্ডাক্টর দিয়ে কি হবে বলো তো? সুপার কন্ডাক্টরে যদি আমরা একটা কারেন্টকে কোনো রকমভাবে পাস করিয়ে দিতে পারি, তার যেহেতু রেজিস্ট্যান্সটা জিরো, সুতরাং ওইটা উইদাউট এনি অ্যাপ্লিকেশন অফ এনার্জি ফ্রম আউটসাইড কারেন্ট ক্যান কন্টিনিউ ফর ইনফাইনাইট টাইম। এটা হবে যে যদি সুপার কন্ডাক্টর হয় তাহলে এর ক্ষেত্রে কি হবে, কারেন্ট ক্যান কন্টিনিউ ফর ইনফাইনাইট টাইম উইদাউট অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল এনার্জি। এটা হয়ে গেল। তাহলে আমরা দেখো রেজিস্টার, দেখো এইগুলো আমরা কি করলাম, রেজিস্টিভিটির জন্য পড়েছি। তো যদি এটা হয় যে আমাদের বলে যে টেম্পারেচারের সঙ্গে রেজিস্ট্যান্স ড্র করো, তাহলেও কিন্তু আমাদের এইরকমভাবেই ড্র করতে হবে। কারণ আমরা এখানে ধরে নিয়েছি কীরকম, এল আর এটাকে কনস্ট্যান্ট ধরে নেব, আর এল এর চেঞ্জ আর এ এর চেঞ্জটা প্রায় টেম্পারেচারের সঙ্গে হয় না কিছু ধরে নেবো, কারণ এর টেম্পারেচারের সঙ্গে চেঞ্জটা অনেক বেশি হয়। তাহলে আটটা মোটামুটি রোজ এরমভাবে ভ্যারি করবে, আটটাও সেরমভাবে ভ্যারি করবে। তাহলে রোয়ের জায়গায় যদি এখানে 8 ড্র করতে দিত আমাদেরকে, তাহলেও একইভাবে আমরা ড্র করতাম। আচ্ছা, রেজিস্টিভিটি না ড্র করতে দিয়ে অনেক সময় না কন্ডাক্টিভিটি ড্র করতে দেয়। তাহলে কন্ডাক্টিভিটি ড্র করতে দিলে পুরো এর উল্টো গ্রাফটা হবে। কীরকম একটু দেখে দিই, যদি কন্ডাক্টিভিটি ড্র করতে দেয়, ধরো কন্ডাক্টিভিটি ড্র করতে দিয়েছে, কার সঙ্গে কার দিয়েছে, প্রথমে মনে করো দিয়েছে আমার টেম্পারেচারের সঙ্গে কন্ডাক্টিভিটি, মানে সিগমা কন্ডাক্টর। কীরকম হবে তাহলে, কন্ডাক্টিভিটিটা টেম্পারেচার বাড়লে কী হবে, আস্তে আস্তে এরকম হবে, কারণ কন্ডাক্টিভিটি তো কমবে, ওই জন্য রেজিস্টিভিটিটা বাড়ছিল। এটাই যদি তাহলে সেমিকন্ডাক্টর হতো, তাহলে টেম্পারেচারের সঙ্গে, দেখো টেম্পারেচারের সঙ্গে রেজিস্টিভিটি কম ছিল, তার মানে কন্ডাক্টিভিটি বাড়তো। তাহলে সিগমার গ্রাফটা এরকম হতো, পুরো উল্টোটা হতো। আচ্ছা, আর সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে কীরকম হতো, সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে এদিকে যদি টি, এদিকে যদি সিগমা ড্র করতাম, তাহলে দেখো যখন ওর ক্রিটিক্যাল টেম্পারেচারে রেজিস্টিভিটিটা কত হয়ে যাচ্ছিল, জিরো হয়ে যাচ্ছিল, তাহলে কন্ডাক্টিভিটিটা তখন কত হয়ে যাবে, 1/ρ, তার মানে ওটা ইনফাইনাইট হয়ে যাবে। তার মানে তখন আমার গ্রাফটা হতো এরম এসে তারপরে এরমভাবে আবার কমতো। এটার মতোই ছিল, এটা যেমন এখান থেকে স্টার্ট হচ্ছিল, এটা ইনফাইনাইট থেকে স্টার্ট হয়ে ওই ক্রিটিক্যাল টেম্পারেচারে গিয়ে, তাহলে কন্ডাক্টিভিটি যদি বলে যে সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি ক্রিটিক্যাল টেম্পারেচারে কত, 0,
সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্টিভিটি সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচারে 0, আর কন্ডাক্টিভিটি ক্রিটিক্যাল টেম্পারেচারে কত হয়ে যাবে তাহলে ইনফাইনাইট হয়ে যাবে। এই ধরনের কোশ্চেনগুলো অনেক সময় 1 নম্বরের কোশ্চেনে বা মাল্টিপল চয়েস কোশ্চেনে আসে, এগুলো খুব সাবধানে তোমাদেরকে উত্তর দিতে হবে এবং তোমরা খুব ভালো করে এই জিনিসগুলো পড়ো, যেরকমভাবে বলছি ওই রকমভাবে কনসেপচুয়ালি পড়ো, তাহলে দেখবে কোনো রকম কোনো প্রবলেম হবে না। যেই ধরনেরই কোশ্চেন আসুক, ইভেন কি তোমাদের নিটে বা জয়েন্টেও যেরকম ধরনের কোশ্চেন আসবে, এই কনসেপ্টগুলো থেকে কিন্তু অনেক সময় তোমরা উত্তর দিতে পারবে। তাহলে যেরকম তোমরা রো ইকুয়াল টু রো 0 ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি লিখতে পারছিলে, সেরকম কিন্তু তোমরা আর ইকুয়াল টু R0 1 প্লাস আলফা ডেল্টা টি লিখতে পারো, প্রোভাইডেড আর এল আর এর এক্সপানশনটা ভেরি স্মল দেন দ্য চেঞ্জ ইন রো এর চেঞ্জের থেকে এল আর এর চেঞ্জটা অনেক কম। বা আমরা বলতে পারি টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি ইজ হায়ার দেন দ্য কোএফিসিয়েন্ট লিনিয়ার অর সুপারফিশিয়াল অর ভলিউম এক্সপানশন অফ সলিড। এইটুকু বলে দিলেই হয়ে যাবে। তাহলে রেজিস্ট্যান্স সম্বন্ধে আমাদের যেইটুকু পড়ার ছিল হয়ে গেছে। তাহলে কারেন্ট সম্বন্ধে আমরা পড়ে ফেলেছি, রেজিস্ট্যান্স সম্বন্ধে পড়ে ফেলেছি। এইবারে আমাদের ভোল্টেজের সোর্স যেটা, তার মানে ব্যাটারি। তাহলে নেক্সট ক্লাসে আমরা ব্যাটারির সম্বন্ধে পড়লে আমাদের থিওরিটিক্যাল পার্টটা হয়ে যাবে, তারপরে আমরা অ্যাপ্লিকেশন পার্টে ঢুকবো। সো এই অবধি যদি তোমরা বুঝতে পেরে থাকো এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগছে, চ্যানেলটা শেয়ার করো, বেল আইকন প্রেস করো, তাহলে নোটিফিকেশনগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।